সেদিন আমি ক্যান্সাসে যাওয়ার পরে একজন বলছেন যে তিনি অত্যন্ত আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আওয়ামী লীগের এই চান সেই চান, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এটা হবে না। তো যখন আমি উনাকে সারাশি ভাবে ধরলাম যে কিভাবে কিভাবে বলে, তখন আর বলতে পারে না, তখন আর কোনো কিছু বলতে পারে না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমরা তৃণমূলের কর্মীরা বা আমরা যারা সারা বাংলাদেশের মানুষ, আমাদের পালস পশ্চিম বুঝতে ব্যর্থ হয়েছে। এইটাকে বলে রং অপারেশন করে ফেলেছে, বুঝতে পারছেন? কিডনি কাটতে গিয়ে অন্য কিছু কেটে বসে আছে, বুঝতে পারছে না যে বাংলাদেশের রাজনীতির পালস তো এমন না। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। প্রশ্ন একটাই যে মাননীয় প্রধানমন্ত্রী এখনো প্রাসঙ্গিক, ভবিষ্যতেও প্রাসঙ্গিক। উনাকে ছাড়া বাংলাদেশের দরকার হলে ভাই রাজনীতিই করবো না, আওয়ামী লীগের কাছে দ্বারা আসবো না, যদি এই নেত্রী না থাকে। শেষ কথা, সিম্পল এবং সোজা। নিজুম ভাইয়ের কথা থেকে অনেক কিছু বেরোলো। আমি সুশান্তদার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে, সুশান্তদা আপনি জানেন যে হায় আল্লাহ খালেদের টক শোতে একটা যে কি বলা যায় নার্সিসিস্ট সোকল লেখক সলিমুল্লাহ খান, যাকে আমি সলি মোল্লা বলি, মোল্লা খান, সে মোল্লা খান বলেছে যদি শেখ হাসিনা যদি ফেরত আসে, আওয়ামী লীগ যদি ফেরত আসে, তাহলে তার নাকি রাষ্ট্রবিজ্ঞান পড়া মিথ্যা হয়ে যাবে। একইভাবে নিজুম ভাই তাসলিম খলিলের কথা বললেন। তো তারা কি আচ্ছা, আপনি যতগুলো রেজিম চেঞ্জ হয়েছে পৃথিবীর কোন দেশে কি এই যে ডায়াসপোরা, পৃথিবীর প্রতিটি প্রান্তে ডায়াসপোরা কি সে নেতার জন্য, আমি বলবো যে শেখ হাসিনা আওয়ামী লীগকেও ছাপিয়ে গেছেন। এবং শেখ হাসিনার প্রতি এই যে জনগণের এই ইমোশন, কিংবা ডিপ স্টেট কি তাকে ভুল করেছে, যেটি তিনি বললেন যে ডিপ স্টেট যে অন্যদেরকে ফেলে দিয়েছেন, রেজিম চেঞ্জ করে তাদেরকে ফেলে দিয়েছেন, তারা সিনে আসতে পারেনি। তো শেখ হাসিনা এই যে সলিমুল্লাহরা কিংবা তাসনিম খলিলরা শেখ হাসিনাকে বাতিলের খাতা ফেলে দিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তো আসলে শুধু শুধু নিজেরা করেনি, এটিও ডিপ স্টেটের পার্ট অনেকে মনে করে। তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? কেন শেখ হাসিনা এখনো প্রাসঙ্গিক আন্তর্জাতিক অঙ্গনে এবং জনগণের কাছে? এই কি বলে ওই নিদুম যখন কথা বলতেছিল যে আমি যেটা ভাবতেছিলাম বলবো, এটা নিদুম বলে দিচ্ছে আসলে। তো ফলে আমার আর নতুন করে কিছু বলার নাই। কিন্তু একটা জিনিস আমি বলি যে এই রেজিম চেঞ্জ, আবি দাবি, এই গল্প আমরা অনেক শুনছি, কিন্তু এই গল্প কিন্তু শুনছি না যে শেখ হাসিনা কিন্তু অন্য দেশে নাই, বাংলাদেশে কিন্তু একটা শেখ হাসিনা আছে। এই দেন এই পৃথিবীর অন্যান্য দেশের গল্প নিদুম তো একটা একটা অনেকগুলো উদাহরণ দিল। কোন দেশে কিন্তু শেখ হাসিনা নাই, আর কোন দেশে কিন্তু আওয়ামী লীগ নাই। বাংলাদেশের আরেক নাম আওয়ামী লীগ, আওয়ামী লীগের আরেক নাম বাংলাদেশ। কিন্তু কি বলে লিবিয়ার আরেক নাম কিন্তু গাদ্দাফি না, আর গাদ্দাফির আরেক নাম কিন্তু লিবিয়া না। তো এই যে রং অপারেশন যে বিষয়টা, মানে আমি যদি একদম কি বলে মানে একদম এই লেমন টার্মে বলি, মানে এই তৃণমূল টার্মে বলি, বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশে এই আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশ থাকে না আসলে। হ্যাঁ, আর যখন এই আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন যে বাংলাদেশটা থাকে এটা হয় পাকিস্তান, নিউ পাকিস্তান। বর্তমানে যারা ভাবতেছে যে আওয়ামী লীগ নাই, তারা বাংলাদেশটাকে ভাবতেছে নিউ পাকিস্তান হিসেবে। এটার নাম আমি এই 5ই আগস্ট থেকেই বলতেছি যে দিস ইজ নিউ পাকিস্তান। তো তারা ভাবতেছে এটা অলরেডি নিউ পাকিস্তান হয়ে গেছে, আওয়ামী লীগ তো নাই। কিন্তু এই যে বললাম যে বাংলাদেশে আরেক নামই আওয়ামী লীগ, আওয়ামী লীগের আরেক নাম বাংলাদেশ। আর শেখ হাসিনা কিন্তু অন্যান্য রিজিম দেশগুলোতে নাই, এটার নাম শেখ হাসিনা। 5ই আগস্টের পর নেত্রী কিন্তু আই থিঙ্ক উইদিন এ উইক উনি কিন্তু জনসম্মুখে আসছেন, কথা বলছেন, তৃণমূল কর্মীদের সাথে কথা বলছেন, ইউনিয়ন লেভেলের নেতাদের, ইউনিয়ন লেভেলের কর্মীদের সাথে নেত্রী সরাসরি কথা বলছেন। এগুলো আমরা শুনছি। এবং ওই সময়ই আই থিঙ্ক আমরা যদি উইদিন 2 উইকস নেত্রীর কথাগুলো শুনে থাকি, তখনই কিন্তু আমরা জানি যে নেত্রী কতটা প্রাসঙ্গিক। এই যে একদম ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড লেভেলে একজন কর্মীও কিন্তু শেখ হাসিনার কাছে পৌঁছাইতে পারছে, তখনই পৌঁছাইতে পারছে। তখনই কিন্তু নেত্রী উনার যে মোটিভেশনাল কথা, উনার যে অবস্থান, উনি কিন্তু বুঝাইতে পারছেন। ফলে এইটা অন্যান্য দেশ না, এটা বাংলাদেশের ভাই। এই জিনিসটা কিন্তু যারাই যেভাবেই আইএসআই বলুক, আর এই সিআই বলুক, আর ইউনিসেফ মেটিকুলাস ডিজাইন বলুক, যাই বলুক না কেন, তারা একটা জিনিস ভুলে গেছে যে এই বাংলাদেশ তৈরি করছে আওয়ামী লীগ। যাদের হাতে জন্ম, মানে মানুষ তো কি বলে কোন ছেলে তো তার বাপকে বলতে পারে না, ঠিক না? তো এই জিনিসটা তো বলতে, আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের মাথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু বাঙালি জাতির এই যে একটা এন্টায়ার নেশনের কিন্তু
প্রতিষ্ঠাতা। তো এই বিষয়টা যদি কেউ না বুঝে না বুঝে অপারেশন করে, তারা অবশ্যই এখন বুঝতেছে নিতুম যেটা বলছে। আমাকে অনেকে বলে এই বিষয়গুলা কেউ কেউ বলে, তা আমি তখন আসি যে ভাই বাংলাদেশ সম্পর্কে তোমাদের আইডিয়া নাই, আওয়ামী লীগ সম্পর্কে আইডিয়া নাই। একটা দিন আমি বারে বলি যে আওয়ামী লীগ যে কত বড় একটা দল, কেউ যদি এখন বলে যে পৃথিবীতে হিন্দু ধর্ম থাকবে না, এটা সম্ভব না। তেমনি কেউ যদি বলে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, সম্ভব না। বাংলাদেশে আওয়ামী লীগ একটা রিলিজনের মতো, আমি এটা প্রায়ই বলি। অনেকে আবার বলে দাদা অনেকে বলে দাদা এটা বললেন না, দাদা এন্টি আওয়ামী লীগেররাও বলে যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ একটা ধর্ম। না ইন্টারেস্টিং জিনিসটা বলি, আমি প্রায় লিখি মাঝে মধ্যে যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের একটা রিলিজিয়নের মতো। যেমন শহীদ আশরাফ ভাই বলছিলেন যে আওয়ামী লীগের, আমার কাছে আওয়ামী লীগের রক্ত, তো এই বিষয়টা এইরকম হয়ে গেছে। আওয়ামী লীগ এমন একটা রিলিজিয়ন টাইপ হয়ে গেছে বাংলাদেশে, এইটাকে যারা মনে করে বাদ দিয়ে দিব, বিষয়টা এরকম অনেকটা যে পৃথিবীতে এখন থেকে কোনো বৌদ্ধ ধর্ম থাকবে না বা হিন্দু ধর্ম থাকবে না, বিষয়টা এইরকম হয়ে যায়। তো যারা বুদ্ধিমান তারা জানে এটা কতটুকু টাফ। এই যে সলিমুল্লাহর কথা বলছেন, আরো কে বলছেন, ইভেন কয়েকজন সাংবাদিকের নাম আমি নাম নিতে চাই না, তারা যদি বলে তাদের বদ্ধমূল ধারণা ছিল আওয়ামী লীগ শেষ বাংলাদেশে। তা আমি মনে মনে আসতাম যে তোমরা আওয়ামী লীগের কিছুই দেখো না, ওই আগের কথাটাই বলতে হয় যে তোমরা রং দেখছো মাত্র, দিব্য এখনো দেখো নাই। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যে অন্যান্য রেজিমের সাথে বাংলাদেশের ডিফারেন্স, অন্যান্য নেতার সাথে জননেত্রী শেখ হাসিনার ডিফারেন্স, অন্যান্য দেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের ডিফারেন্স। এই ডিফারেন্সটা যারা জানে না বুঝে না, তারা আশা করি এখন বুঝতেছে। বাংলাদেশে এখন যদি একটা ফেয়ার ইলেকশন হয়, আর যদি একটা পয়েন্ট আমি ব্র্যাকেটে বলতেই হয়, নিজুম হয়তো আরো ভালো বলতে পারবে, আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক প্রার্থী দিতে পারে, 280 আসনে আওয়ামী লীগ জিতবে, 280 আসনেই বাংলাদেশ জিতবে। কিন্তু ব্র্যাকেটে কথাটা বলতে হয় আমাকে, যদি প্রার্থী দিতে পারে। যদি দেখা গেল আবার ওই ঘুরে ফিরে 6-9 বিস্কুট দিয়ে কেনা না বেচা হয়ে যায়, তাহলে তো অন্য কথা। কিন্তু প্রপারলি যদি আমরা প্রার্থী দিতে পারি, এখনো বাংলাদেশে ইলেকশন হোক, আজকে 3 মাসের মধ্যে ইলেকশন হোক, কালকে তফসিল ঘোষণা হোক, প্রপার ইলেকশন হোক, 280 আসনে আওয়ামী লীগ জিতবে। এইটি আওয়ামী লীগ, এইটি বাংলাদেশের জন্য শেখ হাসিনা, এইটি বাংলাদেশের মানুষ। আর যারা সাময়িক সুখে আছে যে নেত্রী আর ফিরবে না, এরা গর্দব, কমপ্লিটলি গর্দব। মানে আমি এতে শর্টকাট, মানে অন্য কোনো শব্দ পাচ্ছি না, ভদ্রভাবে জাস্ট বলবো এরা গর্দব ছাড়া আর কিছু না। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে ধারণই নেই, মানে এটা যে কি জিনিস, মানে এটার যে মেকানিজম বা এটার মানুষজন এটা তারা সাপোর্ট করে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ইটস লাইক, আমি তো বললাম ইটস লাইক রিলিজিয়ন। অনেকে আমার বলে দাদা রিলিজিয়ন বললে না পুরো কেঁপে দিব, অনেক ধার্মিক। আমি বাবা ধার্মিক যদি কেঁপে গর্দব এই জন্য কেঁপে, আমি তো অন্যান্য ধর্মের সাথে রিপ্লেস করতেছি না। আমি বলতে চাচ্ছি পলিটিক্যালি আওয়ামী লীগ একটা রিলিজিয়নের মতো হয়ে গেছে, কিচ্ছু করার নাই ভাই। আমি আওয়ামী লীগ করি কেন বলে, আমি সুশান্তদার একটা কথা মনে করাতে, সুশান্ত মনে আছে কিনা জানি না, 2013 সালে যখন শাহবাগ আন্দোলন শুরু হয়, সুশান্তদা ওই সময়টাতে আমেরিকাতে গিয়েছিলেন মনে হয় 5ই ফেব্রুয়ারি আগে। সুশান্তদা ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে ওই আমাদের 8ই ফেব্রুয়ারি আমাদের আলতাবালি পার্কে আমাদের আন্দোলনটা শুরু হলো। উনি ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে মনে চলে আসলেন, ওইখানে আসলেন ওই সমাবেশের একটা পর্যায়ে শেষ হওয়ার পরে উনি আমার ডাক দিয়ে বললেন, সুশান্ত আপনার মনে আছে কিনা জানি না, আমার বললেন যে নিজুম এই শোনো, এগুলাতে কাম হইব না, আমরা 100 জন একটা মৃত্যুঞ্জয় স্কোয়াড বানামু, এমন ভাবে রেডি থাকবো যে নেত্রীর জন্য, দলের জন্য, এই রাজাকার গুলারে মারার জন্য দরকার হইলে 100 জন রেডি। মানে অনেকটা হইতেছে এমন যে ডু অর ডাই, বুঝেন? এটা কিন্তু এটা তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, আমরা ক্ষমতাতে, কিন্তু সুশান্ত দাশগুপ্ত তখন এই কথাটা তিনি বলেছেন। তার মানে কি, ভাবনার স্তর আরো আগের থেকে, চিন্তা ভাবনা আগের থেকে। আপনি এখন ডাক দেন কে মরতে পারবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আপনি অন্য কিছু বাদ দেন, আপনি আমার কথা আপনি বলেন। যদি বলেন যে নিজুম ভাই আপনি এখন ট্রেনিং এ যেতে পারবেন, ইন্ডিয়াতে ঢুকতে পারবেন দেশে, আপনি খালি বইলা দেখেন কি করা দরকার। যদি সংগঠিত কোনো অ্যাটাক হয় আমি যাব, আমি হাসতে হাসতে নেত্রীর জন্য মরবো, কোনো সমস্যাই নাই। এই যে আমরা রিলিজন মানি আবার ভাবার কোনো কারণ নাই, এখানে গড আছে, এটা আছে, সেটা আছে। রিলিজনটার মানেও এটা হইতে পারে যে এক্সট্রিম পলিটিক্যাল আইডিওলজিতে মোটিভেটেড, বুঝতে পারছেন? আপনার বৌদ্ধ ধর্মের ব্যাপারটা কি, এটা একটা ফিলোসফি, রাইট? ব্যাপারটা ওইরকম ভাবে দেখা যায়। ফলে যে সুশান্ত দাশগুপ্তরা আজকে থেকে 15-16 বছর আগে মৃত্যুঞ্জয় স্কোয়াডের কথা চিন্তা করেছে। 1992 সালে আপনার জানারা ইমাম, ওই সময় মৃত্যুঞ্জয় স্কোয়াড গঠিত হয়েছিল। হ্যাঁ, সো আমরা কিন্তু আমার বলা হয়ে থাকে যে আমি একটা কথা বলেছিলাম, এটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যে আমরা শেখ হাসিনার রিজার্ভ ফোর্স।
অনেকটা গুর্খা সৈন্যের মতো। তো তখন এটা নিয়ে অনেক চল করা হয়েছিল 5ই আগস্টের পরে, কই গুর্খা সৈন্য, কই এই সেই হাবি যাবি। আপনি আমার চোখের দিকে তাকান, লুক এট মাই আইস, ইট ইজ ব্লাড রেড। আপনি ভালো করে তাকালে দেখবেন আমি গত 1 সপ্তাহ আমার সর্বোচ্চ ঘুম 1 ঘন্টা বা তারও লেস দেন দ্যাট। আমি এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন মানুষ নাই যাদেরকে আমি অ্যাপ্রোচ করছি না। যখন যেইখানে একটা টোকা দিচ্ছে ঠাস করে চলে যাচ্ছে সেখানে, ফ্লাই করে, গাড়িতে করে, যেমনে। কেন? কিসের জন্য? এই দেশকে মুক্ত করবার জন্য দখলদার বাহিনী প্লাস মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে দেশে আসবে। এরপরটা পরে উনি বলে যে আমি রাজনীতিতে থাকতে চাই না, অনেক হয়েছে। আমাকে একটা কথাই বলেছি যে আপা, আপনি রাজনীতি করতেন কি করতেন না, করবেন কি করবেন না, এক সময় সিদ্ধান্ত আপা আপনি হয়তো বা নিজে নিতে পারতেন। এখন আর এটা আপনার কাছে নাই। এখন এই কর্মীরা আপনাকে আগে দেশে আনাবে, দেশে আপনি আসবেন, দেশে আপনি বসবেন, সসম্মানে এই বাংলাদেশ আপনার হবে, এন্ড দেন আপনি তখন সিদ্ধান্ত নেবেন। এইটা আমাদের ভাই হিসেবে আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ, আমি এই জার্নির মধ্যে মারা যেতে পারি, আমি হয়তো তখন তো আর জানবো না, মৃত্যুর পরে তো আমি আর জানবো না কি হলো না হলো। কিন্তু মাথায় রাখবেন, এই এই ধারাতে, এই রাজনীতির ভিতরে ঢুকেছি, ফ্যামিলির থেকে আমি বিদায় নিয়েছি। বিশ্বাস করেন, কখনো আমার ওয়াইফের সাথে আপনার দেখা হলে জিজ্ঞেস করবেন যে ভাবি নিজুম ভাই এটা বলে, আমি বিদায় নিয়েছি। আমি বলেছি যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গাতে মৃত্যু হতে পারে, আমি এই জার্নির ভিতরে ঢুকলাম। ফলে আপনি এই রাষ্ট্রকে আপনি হারাবেন কিভাবে? আপনি ফিদেল ক্যাস্ট্রো যখন আপনার বাতিস্তার সৈন্যদের মাধ্যমে গ্রেফতার হলো, ঠিক আছে, ওরা তো ফিদেল ক্যাস্ট্রোকে চেনে না। তো ফিদেল ক্যাস্ট্রোর সাথে আরো 2 জন লোক ছিল, এখন ফিদেল ক্যাস্ট্রোকে আপনার গুলি করবে, ওই রেডি হয়েছে। তো ফিদেল ক্যাস্ট্রোকে ওই 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 আপনার ইসের রেঞ্জের যে ক্যাপ্টেন ছিল, সে হঠাৎ করে এদেরকে দেখে তার খুব মায়া লাগলো, এত বাচ্চা বাচ্চা ছেলে পেলে, অথচ তারা জানেই না তারা যাকে খুঁজছে সে ফিদেল ক্যাস্ট্রোই তাদের সামনে, কারণ ফিদেল ক্যাস্ট্রো ছবি দেখে নাই। তখন ওই লোকটা বললো, যাচ্ছা মারার দরকার নেই, এগুলো আটকা রাখো। তখন সৈনিকরা বললো যে স্যার এই এই এগুলারে পায়েও ছেড়ে দিতেছেন। তখন উনি অনেকক্ষণ চিন্তা করে বললো, এদেরকে মাইরা কি হবে, বাচ্চা বাচ্চা ছেলে পেলে, এই বিশ্বাসকে তো হত্যা করা যায় না আসলে। অনেক বছর পরে যখন ওই লোক জানতে পারলো যে তারা আসলে ফিদেল ক্যাস্ট্রোকেই ধরেছে, ওই ভদ্রলোক পরে সিকিউরিটি চিফ হয়েছিল ফিদেল ক্যাস্ট্রোর, ওই তার রিওয়ার্ড হিসেবে। একটাই কথা, আপনি বিশ্বাসকে হত্যা করবেন কিভাবে ভাই? আমি একটা সেকুলার কান্ট্রি চাই, আমি একটা গণতান্ত্রিক কান্ট্রি চাই, আমি একটা সোশ্যালিস্ট কান্ট্রি চাই। আমি আমার নৃতাত্ত্বিক পরিচয়, আমার অ্যানথ্রোপোলজিক্যাল পরিচয় দিয়ে পরিচিত হতে চাই। আপনি আমার এই সত্তা থেকে আমাকে আলাদা করবেন কেমনে? বিকজ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। আপনি যদি জন্মের পরে পেট থেকে পড়ে একদম একদম বোঝান যে আপনার আব্বা আব্বা না, আপনার আম্মা আম্মার আম্মা না, ডিএনএ টেস্ট বলতেছে আপনার আব্বা আর আম্মা, তা আপনি এটা এড়াইতে পারবেন? সো আমার বাংলাদেশের ডিএনএ টেস্টের রেজাল্ট আসছে শেখ হাসিনা, বাংলাদেশের ডিএনএ টেস্টের রেজাল্ট আসছে বঙ্গবন্ধু। আপনি তো ভাই ওই দাঁত গজাইলে কামড় দিয়া পরীক্ষা করা লাভ নাই, ঠিক না? তো ব্যাপারটা এমন। নিজুম ভাই, আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে এই প্রসঙ্গে। আপনি আপনি এই কথাটা সবসময় বলেন এবং খুব ভালো বলেন যে বর্তমান পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার, শেখ হাসিনা ইজ দ্য অ্যান্সার। দুইটাকে আমি একভাবে বলতে পারি। আমি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমার্থক মনে করি, এবং এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের প্রায় বলি, বাংলাদেশের দুর্দিনে আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ মানুষ আগলে রাখে, আবার আবার বাংলাদেশের দুর্দিনে আওয়ামী লীগ যেমন বাংলাদেশের মানুষকে আগলে রাখে, একইভাবে আওয়ামী লীগের দুর্দিনে সাধারণ মানুষ আওয়ামী লীগকে আগলে রাখে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে, আমি যে হায়াল্লাহ খালেদের কথা বললাম, সে বলছে শেখ হাসিনাকে হ্যাঁ তুই হ্যার, মানে এইভাবে যে সে যে এই কথাগুলো বলছে, হ্যার কোনো মুখ আছে নাকি সাক্ষাৎকার দেওয়ার, মানে যে ওই যে হাসনাত আব্দুল্লাহ বা অনেকে তাকে কালামাগর বলে, তার সাক্ষাৎকার নেয়, কিংবা আপনার তুষারের সাক্ষাৎকার নিচ্ছে, সার্জিসের, কিংবা হাদির, তাদের সাক্ষাৎকার নিচ্ছে। তো এই লোক, কিংবা কাজী জেসিন, যার নিজের কোনো 1 পয়সার ওই যে মাছের আশ আছে না, মাছের আশের যে দাম আছে সেই দাম তার আছে কিনা এটা সন্দেহ আছে। কাজী জেসিন গায়ে মানে না আপনি মোড়ল, তাকে কোটি টাকা দিলে সে সাক্ষাৎকার নিবে না। কিন্তু খালেদ কি নিজেকে ওভার এস্টিমেট করলো না? আসলে সে বুঝতে পারে নাই সে আসলে শেখ হাসিনাকে মেজার করতে ভুল করেছে। তার 2 দিন পরে 3টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এদের আসলে সমস্যাটি কি? নাকি এদের আসলে মনস্তাত্ত্বিক ভাবে এদের আসলে
পাকিস্তানি মেন্টালিটি, যার জন্য তারা শেখ হাসিনাকে হেই তুই বলে তার সাক্ষাৎকার নিতে চায়, তাকে মনে হয় শেখ হাসিনা সাক্ষাৎকার দেওয়ার জন্য লাইন ধরে বসে আছে। কিভাবে মূল্যায়ন করবেন এই দেখেন এই মানসিকতাগুলোকে? দেখেন ওর যেটা হয়েছে, খালেদ কি নাম যেন ওর পুরোটা, খালেদ মহিউদ্দিন, হায় আল্লাহ খালেদ। আচ্ছা, এই খালেদ মহিউদ্দিনের ব্যাপারে যেটা হয়েছে, ওর মধ্যে দুটো ক্ল্যাশ তৈরি হয়েছে মূলত। হ্যাঁ, একটা হচ্ছে ইগো, আরেকটা হচ্ছে ধরেন কি বলবো, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বললে আপনি সিচুয়েশনটা বুঝতে পারবেন। ধরা যাক আমি আজীবন আপনার টাকাতে বড় হয়েছি, আপনার আইডেন্টিটি নিয়েই আমি ধরেন বড় হয়েছি, অনেক দূর পর্যন্ত গেছি। আবার আপনার আইডেন্টিটিতে আমার পরিচয়টা হওয়ার পরে আমি এক সময় মনে করলাম যে আপনার আইডেন্টিটি দিয়ে আমি কেন পরিচয় হব, আমার নিজস্ব একটা সত্তা আছে, দ্যাটস গুড, নিজের একটা সত্তা তৈরি করা। ওই সত্তা তৈরি করতে আপনার মাথায় বারবার আসলো যে আমি যার আইডেন্টিটিতে তৈরি হয়েছি তাকে আমার এখন কোনো না কোনো ভাবে ছোট করতে হবে। ওই ছোট করলে আমি তখন একটা বড় অবস্থানে থাকতে পারবো, বা আমার তখন আইডেন্টিটিটা ক্লিয়ারলি মানুষের সামনে আসতে পারবো। খালেদ মহিউদ্দিন এই যে চাকরিটা পেয়েছে, এই যে জার্মানির ডয়চে ভেলে, আপনি কি জানেন এটাও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রকমের রেফারেন্সে হয়েছে। তিনি অমুকের কাছে গেছেন, তমুকের কাছে গেছেন, হাই কমিশনের কাছে গেছেন, তারা রিকমেন্ডেশন দিয়েছে। তারপরে তিনি যখন সালমান এফ রহমানের কাছে ছাড়পত্র নিতে বলতে যান, সালমান এফ রহমান উল্টা সাহায্য করেছে, তার জার্মান কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ভাউচ করেছে যে ইয়েস, ও ভবিষ্যতে বড় হবে, আমাদের তো কোনো সমস্যা নাই। তো সালমান এফ রহমানের একটা বড় রকমের অবদান ছিল ওকে রাস্তার ছেলে থেকে নিয়ে এসে ডয়চে ভেলে বসে, প্রথমত ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। এরপরে তাকে যেমন তিনি প্রধানমন্ত্রীকে একবার একটা প্রোগ্রামে উল্টাপাল্টা প্রশ্ন করছিলেন, প্রধানমন্ত্রীও সেটার বোল্ড জবাব দিয়েছেন। তো ও এই প্রোগ্রামের পরে শেখ হাসিনার কাছে যাওয়ার পরে সামনে দাঁড়ান, একদিন ওই প্রোগ্রামের পরেই দেখা হলো, হাতটা কাচুমাচু করে বলল আপনাকে তো আমি অনেক কঠিন কোশ্চেন করেছি। আচ্ছা কল্পনা করেন তো, যেই লোকটা কঠিন কোশ্চেন করেছে সে কি হাত কাচুমাচু করে গিয়ে বলে আপনাকে তো আমি অনেক কঠিন কোশ্চেন করেছি, আপনি মাইন্ড করেননি তো? তুই বেটা কঠিন কোশ্চেন করেছিস, উনি মাইন্ড করলে তোর কি আসে যায়? কেন আপনি কি তাকে তার চ্যানেলগুলোতে সে কিভাবে রাজাকারদের তোষণ করে? না সেটা বলছি না, আমি আসছি ইমাম ভাই, আমি আপনাকে সাইকোলজিক্যাল ব্যাপারটা বলছি। ধরা যাক আমি আপনাকে সাংবাদিকতার জায়গা থেকে কঠিন কোশ্চেন করছি, প্রোগ্রাম শেষ হওয়ার পরে গ্রিন রুমে গিয়ে আমি আপনাকে বলবো ভাই রাগ করেন নাই তো, মন খারাপ হয় নাই তো, এইটার মানে হচ্ছে আমি দুর্বল চরিত্রের লোক। তো প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই তেনা পেঁচাচ্ছিল, তো প্রধানমন্ত্রী বলেছে তো প্রশ্ন করেছে তো কি হয়েছে, প্রধানমন্ত্রী বুঝতেই পারছিল না যে ও এখন তেলে গলা ওর কেন, বলে যে না ভবিষ্যতে কি আপনি এমন থাকবেন? তখন বলে যে তুমি এখন বলতে পেরেছো, ভবিষ্যতের ব্যাপারটা কি? মানে ওর ক্যারেক্টারটা বোঝেন, মানে উনি প্রধানমন্ত্রীর সাথে একটু এইটারে আমরা বলি শুয়া আলাপ, হুদাই কোনো কাম নাই, একটু শুয়া আলাপ করতে গেছে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই যে ওর বেড়ে ওঠা, এই যে ওর সাংবাদিকতা, ও জানে যে ওর আইনি মেধা নাই, তাই ম্যাজিস্ট্রেট হওয়ার পরে তার চাকরিটা ছেড়ে দিতে হয়েছে, কারণ ম্যাজিস্ট্রেসি করতে গিয়ে দেখে আইনটা ভালো করে বোঝেনার ফলে যেটা হয়েছে তাকে সাংবাদিকতাতে এসেছে। সাংবাদিকতা আসার পরে দেখলো যে ঠিক আছে আরেকটা, ও কিন্তু ভালো কোনো সংবাদ মাধ্যমে যাবে এইটা চিন্তা করে ডয়চে ভেলে যায় নাই, ও ওইখানে সেটেলড হতে পারবে, টাকার পরিমাণ বেশি তাই গিয়েছে। আমার এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ডয়চে ভেল থেকে কেউ আপনার তস্যগলির ঠিকানাতে যায়, ঠিকানা কি ধরনের পত্রিকা বলি, বিএনপির এক শখের নেতা আছে, তার বেশ কিছু টাকা হইছে, এখন সে বলছে সে কিছু সাংবাদিক পালবে। এখন অশিক্ষিতরা নর্মালি কি বলে, এই মার্কেটে কে বেশি হিট রে, শব্দটা খেয়াল করেন, মার্কেটে কে বেশি হিট। মানে এমনও তারা বলার ক্ষমতা রাখে না যে একজন ভালো সাংবাদিক কে আছে যিনি আমার সংবাদ মাধ্যমটা চালাতে পারেন। অশিক্ষিত এমন লেভেলে প্রশ্ন করছে এমন যে মার্কেটে হিট কেডা, তো মার্কেটে হিট হলো গিয়ে খালেদ মহিউদ্দিন, তাকে ডেকে এখানে চাকরি দিয়েছে। তো আপনি কয় টাকা পান ডয়চে ভেলে? অত টাকা পাই, ঠিক আছে আপনার আমি ডাবল দিব। ওই মাছের ব্যবসায়ীরা যেভাবে কথাবার্তা বলে একইভাবে তাকে ওইখানে ভিড় করেছে। খেয়াল করে দেখেন, খালেদ যখন ঠিকানাতে গেল হঠাৎ করে তার ভিতরে একটা বিএনপি জামাত সত্তা জেগে উঠলো। তার মানে ওর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টিভি থাকার অবস্থাতে ওর ছিল একটা আওয়ামী সত্তা,
ওকে সালমান এফ রহমান ওপেন টিভিতে স্টুপিড বলেছে, হে স্যার বেড়ে বলেছেন, সুন্দর বলেছেন, স্টুপিড শোনার পর হে করে হাসছে, তার মধ্যে কোনো রাগ নাই, কিচ্ছু নাই, কারণ প্রভু তাকে স্টুপিড বলেছে। এখন ওই ঠিকানাতে আসার পরে লক্ষ্য করে দেখবেন তার এই যে অতি আওয়ামী বিরোধিতা, আর বিএনপির প্রতি তার অতি ভালোবাসা বা জামাতের প্রতি তার অতি ভালোবাসা, এটার একটা নিদর্শন আপনি পাবেন যে জার্মানিতে থাকা অবস্থাতে সে 5 মিনিটে প্রায় 180 বার স্যার বলেছে ইউনুসকে। আপনি নিশ্চয়ই দেখেছেন, স্যার 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 স্যার, দেখেছেন নিশ্চয়ই সেটা। তো এই এরকম একটা চরিত্র, ওর আবার একই দিকে ইগো আছে, অর্থাৎ ও যে চাটুকার, এই চাটুকারটা বললে ওর আবার রাগ উঠে যায়। সেই কারণে সে এখন বলা শুরু করেছে, যখনই বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিবে, তার খুব ইচ্ছা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিয়ে সে একটা হিট করবে, কিন্তু যখন আবার মানুষ তাকে সমালোচনা করা শুরু করলো, এটাকে সে কেমনে ঘুরাবে, তখন বলেছে আমি কি সাক্ষাৎকারটা নিতে চাইছি এমনি এমনি, আমি একজন অমুক স্বৈরাচারের সাক্ষাৎকার নিতে চেয়েছি, এইটা দেখানোর জন্য তিনি কত কত স্বৈরাচার। বুঝতে পেরেছেন কথাটা? সো এই যে তার নিজের সাথে নিজের একটা যুদ্ধ, এইটা হয়তো বা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে একজন ভালো সাইকোলজিস্ট, একজন সাইকোথেরাপিস্ট। ও 2 ধরনের মেন্টালিটি ধারণ করে। একটা হচ্ছে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, আমার অনেক সাহস, আবার অন্যদিকে সে জানে তার অকাতটা হচ্ছে যে সে চাটুকারিতা না করলে এখন বাংলাদেশেই যেতে পারতো না। আপনার মনে আছে যে ছাত্রলীগের সাদ্দামকে সে ইনভাইট করবার পরে সে পরবর্তী সময় সে ফেরত চলে আসলো, অথচ এই মূর্খটা জানেই না সে থাকে আমেরিকাতে, আমেরিকাতে থাকা অবস্থাতে সে বাংলাদেশের আইনে নিষিদ্ধ কোনো ছাত্র নেতার সাক্ষাৎকার নিলে বাংলাদেশের আইন তার উপরে পড়বে না, কারণ ঠিকানা পত্রিকাটা রেজিস্টার্ড ইন ইউএসএ, সো অপারেটেড বাই ইউএসএ ল। এখন যদি রবার্ট ফর্স্ট, এখন যে রয়টার মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার নিল, রয়টার্সকে কেউ বাংলাদেশের আইনে মামলা করতে পারবে কেন? আজাদ মজুমদার তো রয়টার্সকে সাংবাদিকতা শিখাচ্ছে না। ওই ওকে আগে বলবেন, কোনোদিন দেখা হলে বলবেন যে আগে তুই আমার দিকে তাকার কথা বল, এরপরের বাকিটা বাকি। ও যদি আপনার দিকে তাকার কথা বলতে পারে তাহলে ওর কথা আমি শুনবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটা না, সেটা হচ্ছে যে এই যে খালেদ মহিউদ্দিনের হঠাৎ করে পিছলে যাওয়া, এই আইন দেখানো কেন, একটা পরের দিন প্রোগ্রামে বলেছে হ্যাঁ ও সাদ্দামের সাক্ষাৎকার নেই আর 50টা মামলা খাই, তার মানে 50টা মামলার ভয়ে সে সাক্ষাৎকার নিতে পারেনি, তাহলে এই যে আগডুম বাগডুম আমাকে আইন দেখালো, আইনটা মিথ্যা। তো এই জন্য খালেদ মহিউদ্দিনের ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মানুষের পার্সোনালিটি ক্ল্যাশ, একটা পার্সোনালিটি তাকে বলছে যে তুমি একজন নিরপেক্ষ সাংবাদিক হও, অন্য একটা পার্সোনালিটি তাকে তার কানে কানে বলে দিয়ে যাচ্ছে যে তুমি যদি এটা হও তাহলে তোমার খবর আছে। ফলে এই যে তার একটা নিরপেক্ষ সাংবাদিক হয়ে ওঠার এই নিরন্তর প্রচেষ্টা, আর এই যে তার না পারা, এই দুটো ক্ল্যাশ তাকে আজকে এইসব বক্তব্য দিতে আমার সাহায্য। কাছে নিজম ভাই, আমি একটু আপনাকে থামাবো। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন যে সে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করে, কিন্তু আমার কাছে মনে হয় সে তার যে খোলসের মধ্যে মুখোশের আড়ালে যে চেহারা ছিল সেটা সে প্রকাশিত করেছে 5ই অগাস্টের আগে পরে, এবং আমরা তাকে তার একটা সহজ কথা নামে প্রোগ্রামে তাকে আমরা পিনাকি হয়ে উঠতে দেখেছি, তার ভাষাগত পরিবর্তনে পিনাকি হয়ে উঠতে দেখেছি। শেখ হাসিনাকে বলছে দিল্লিতে হত্যি দিয়া পড়ে থাকেন, মানে এটা কি ধরনের ভাষা? হত্যি দিয়া নাকি দিল্লি ফুসফাস করবেন না, হত্যি দিয়ে পড়ে থাকবেন, এই ধরনের ভাষা বললেন। তো তাকে নিয়ে আর আমরা আলোচনা না করে আমাদের